জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছি আমি ডাক্তার শাফিক আফরোজ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা এবং অন্যান্য বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে। 10ই অক্টোবর 2025 পুরো দেশে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন হাতের নাগালে পাওয়া যায়। আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের জনপ্রিয় মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন ইউএসটিসিতে এবং তিনি সিন্ডিকেট মেম্বার এবং গভর্নিং বডিতে আছেন ইউএসটিসিতে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শফিউল হাসান স্যারকে। তাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আসার জন্য। আমাদের এবারের 10ই অক্টোবর পালিত হলো মানসিক স্বাস্থ্য দিবস এবং এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ এবং জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন সহজেই পাওয়া যায়। দুর্যোগ এবং জরুরি অবস্থায় কোন কোন মানসিক রোগগুলো সবচেয়ে বেশি হয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশেও পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025। আসলে দুর্যোগ তো দুরকম, একটা হলো ন্যাচারাল প্রাকৃতিক দুর্যোগ, একটা হলো ম্যান মেড ডিজাস্টার আমরা বলি, মানব সৃষ্ট দুর্যোগ। এই ধরনের দুর্যোগে সাধারণত আমরা জানি যে মানসিক চাপের কারণে 3 ধরনের কমন সমস্যা হয়। একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন, আর 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, তারপর হচ্ছে ট্রমা যখন চলে যায় তখন পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং অন্যান্য যে কোনো মানসিক সমস্যা হতে পারে অবস্থা ভেদে, পরিবেশের কারণে। চট্টগ্রামে মানসিক রোগের ব্যাপারে জনসচেতনতা কেমন বলে আপনি মনে করেন? আসলে এইটা কমন একটা বিষয়, দীর্ঘদিন থেকে একটা কুসংস্কার, আমরা যেটা সোশ্যাল স্টিগমা বলি, যে অনেক বিষয়ে সোশ্যাল স্টিগমা আছে। কিন্তু বাংলাদেশে যেহেতু আমরা এশিয়ান কালচারে থাকি, সেজন্য মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা তুলনাভাবে কম। চট্টগ্রামের বিষয় যদি আমরা চিন্তা করি, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় শিক্ষিতের হার কম গ্রামে গঞ্জে, যার কারণে মানসিক রোগ সম্পর্কে সঠিক ধারণা তাদের মধ্যে নেই। যার ফলে যখনই কোনো মানসিক সমস্যা হয় ওরা বুঝতে পারে না এটা ডাক্তারের বা বিজ্ঞানসম্মত চিকিৎসা দরকার। সেজন্যে ওরা রোগীদেরকে সচেতন না করে এই ধরনের শব্দটা ব্যবহার করে, সেটা পাগল বলে, পাগলের ডাক্তার। কিন্তু ব্রিটিশ যদি আমরা যে আইনের কথা চিন্তা করি, এখনও কিন্তু সেই ব্রিটিশ আইনে কোর্টের মধ্যে ম্যাডনেস শব্দটা ব্যবহার করে, ইনসেন শব্দ ব্যবহার করে। কিন্তু মানুষকে সচেতন করার জন্য, চিকিৎসার ব্যাপারে অবগত করার জন্য বর্তমানে যে প্রেক্ষাপটে যেটা প্রচলিত সেটা হচ্ছে মানসিক রোগীকে পাগল বলা অপরাধ, সামাজিক অপরাধ। সেই জন্য বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে দূরীভূত হচ্ছে, এবং পাগল শব্দটা আসলে মানুষকে অনেক সময় কথায় কথায় এমনও বলা হয়, আপনি একটা ভালো কাজ করবেন, আপনাকে থামানোর জন্য প্রতিবন্ধকতা হিসেবে একদমই তো পাগল, এই শব্দটা খুবই কমন। সুতরাং এখন মানুষের শিক্ষিতের হার বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এইসব কথাগুলো কমে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এই পাগল কথা না বলে, আমরা শরীরের যেমন রোগ আছে মনেরও সেরকম রোগ আছে। মানসিক রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় বলে আপনি মনে করছেন? আসলে মানসিক রোগ শারীরিক রোগের মতোই, কিন্তু উপসর্গ ভিন্নতা থাকতে পারে। যার কারণে আমাদের দেশের মানুষজন রোগের উপসর্গ ধারণা নেয়। আপনারা জানেন যে মানসিক রোগের উপসর্গ কিন্তু শারীরিক আকারেও হতে পারে, আবার মানসিক আকারেও হতে পারে। দুটারই কম্বিনেশন। যেমন একটা মানুষ যদি দুশ্চিন্তায় ভোগে, তার বুক ধড়ফড় করবে, তার মধ্যে পাকস্থলীর বিভিন্ন সমস্যা, অন্যান্য সিস্টেমের সমস্যা হবে। তো এই সিম্পটমগুলো মানুষ মনে করে শারীরিক রোগ। আবার অনেক সময় মানসিক রোগীরা কানে কথা শুনে, গায়েবী কথা আমরা বলি। তো যার কারণে ওরা বুঝতে পারে না এটাই মানসিক রোগ। যার জন্য তারা বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে যায় বা বিভিন্ন ট্র্যাডিশনাল হিলারের কাছে যায়, যে কোনো জিনের আছর হলো কিনা বা বৈদ্যুতিক কিছু করবে কিনা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, এইসব রোগের উপসর্গ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। তাহলে মানুষই সচেতন হবে, মানুষই বুঝবে এই উপসর্গগুলি কোন রোগ এবং কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার। আর চিকিৎসা পদ্ধতি কঠিন কিছু না। বিভিন্ন শারীরিক রোগের কারণে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। কিন্তু মানসিক রোগের বেলায় আমরা জানি যে শুধুমাত্র পরীক্ষা দিয়ে সমাধান করা যায় না। দেখা যায় সাধারণত উপসর্গ যদি রোগীরা সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে মানসিক রোগ নির্ণয় করা কঠিন না। কোনো ক্ষেত্রে আমরা পরীক্ষা-নিরীক্ষার কথা বলি। এমনি সারা বিশ্বের মধ্যে যেটা আমরা জানি, প্রায় শতকরা ৯০ থেকে ৯৫% রোগ ধরা পড়ে কিন্তু আ যে হিস্ট্রি থেকে।
কিভাবে উপসর্গ উপস্থাপন করে সেটার উপর। সেজন্য আমাদেরকে ইতিহাস জানার জন্য সঠিক ইতিহাস এবং সঠিক মানুষের মাধ্যমে যদি আমরা রোগের বর্ণনা জানতে পারি, তাহলে রোগ নির্ণয় করা কঠিন না, ব্যয়বহুলও না। সুতরাং আমরা গুরুত্ব দেব মানুষের উপসর্গকে, রোগের উপসর্গকে, যাতে করে সঠিকভাবে আমরা রোগীদেরকে সহায়তা করতে পারি। স্যার, মানসিক রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি সাইকোথেরাপির ভূমিকা আছে। সাইকোথেরাপির ভূমিকা সম্পর্কে আপনি যদি স্যার একটু কিছু বলেন। আসলে আমাদের এই যে মানসিক রোগ, যে অনেকে জানে না। মানসিক রোগ কিন্তু শরীরের যেমন একটা ব্যাকটেরিয়ার জন্য একটা রোগ হয়, কিন্তু মানসিক রোগ সেরকম না। আমরা বলি যে মানসিক রোগটা কারণ হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। অনেকগুলো কারণে হয়। সেটা মানসিক চাপ হতে পারে, জন্মগত হতে পারে, আরো অনেকগুলো কারণ। আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল ইন অরিজিন। সুতরাং যেহেতু মাল্টিফ্যাক্টোরিয়াল, শুধুমাত্র আমরা ওষুধ দিলে যাবে না। অন্যান্য যেমন কারণ মানসিক চাপ, মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি, মানুষের মধ্যে দ্বন্দ্ব, এগুলো তো ওষুধ দিয়ে যাবে না। তার উপসর্গ হয়তো কমাতে পারে। সেজন্য সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা এটার সাথে কম্বিনেশন করি। সাইকোলজি মানে যেমন ধরেন কাউন্সেলিং করা বৈজ্ঞানিক উপায়ে, তারপরে অন্যান্য বিহেভিয়ার থেরাপি, তারপরে সাইকোথেরাপি, এগুলো করলে পরে কম্বিনেশনে তাহলে রোগীরা ভালো হয়। এবং মাঝে, মাঝে দেখা যায় অনেক সময় ইলেক্ট্রোকনভার্সিভ থেরাপি ব্যবহার করা হতো। আজকাল এটার ব্যবহার অনেক কমে আসছে। এই যে কম্বিনেশন অফ ট্রিটমেন্ট, এইগুলি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে মানসিক রোগ ট্রিটমেন্ট করাটা সহজ। স্যার, আমরা দেখি যে বিভিন্ন মানসিক রোগীদের বিভিন্ন লক্ষণ নিয়ে আসে সাধারণত। অনেকে কানে গায়েবী কথা শুনে, আ লোকজনকে সন্দেহ করে, আ জিনিসপত্র ছুঁড়ে মারে, অস্বাভাবিক আচরণ করে। এই রোগীরা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের কোনো মানসিক রোগ হচ্ছে। সুতরাং কি লক্ষণ দেখলে আসলে একজন রোগীকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে আসা প্রয়োজন হয়? বাবা-মা কখন বুঝতে পারবে তার সন্তানের একটা মানসিক রোগ হয়েছে? আসলে মানসিক রোগ নির্ণয় করার জন্যে বিজ্ঞানসম্মত উপায়গুলো হচ্ছে, আমি যেটা মনে করি যে রোগের সঠিক আত্মীয়র কাছ থেকে, রিলায়েবল অ্যাটেন্ডেন্ট আমরা বলি, তার কাছে তার রোগের লক্ষণটা কখন শুরু হলো এটা চিহ্নিত করা। যেমন ধরেন একটা মানুষের যখনই ঘুমের সমস্যা হয়, স্বাভাবিক জীবন থেকে যখনই একটা ডেভিয়েশন হচ্ছে, যেমন ঘুমের সমস্যা হচ্ছে বা অন্যান্য আচরণগত সমস্যা হচ্ছে, যখনই হবে তখন তাকে বুঝতে হবে যে তার মধ্যে মানসিক কোনো সমস্যা হচ্ছে। কি সমস্যা সেটা চিহ্নিত করবো আমরা পরে। কিন্তু আমরা লক্ষণগুলিকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হলো শারীরিক উপসর্গ, আরেকটা হচ্ছে মানসিক উপসর্গ। যেমন শারীরিক উপসর্গের মধ্যে যেকোনো সিস্টেমের উপসর্গ হতে পারে। সেটা ধরেন ব্রেইনের, যেটা নিউরোলজিক্যাল সিম্পটম, শারীরের অন্যান্য সিস্টেম যেমন জিআইটি আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিম্পটম, কার্ডিওভাস্কুলার সিম্পটম হতে পারে, জেনিটোরিনারি সিস্টেম হতে পারে, বা অন্য যেকোনো সিস্টেমের কিন্তু উপসর্গ হতে পারে। আর মানসিক উপসর্গ আমরা যেটা সাইকোলজিক্যাল সিম্পটম, সেখানে ধরেন যেটা হয় আমরা ভুলে যাচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে তার, অস্থিরতা বেড়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, অকারণে ইরিটেবল হয়ে যাচ্ছে। এ ধরনের বিভিন্ন রকম মানে সাইকোলজিক্যাল সিম্পটম হতো। অনেক এই সময় স্যার যেটা আমরা এটাও দেখি যে ঘুমের সমস্যার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ চালিয়ে যায়। সুতরাং স্যার, ঘুমের ওষুধও তো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চালাতে হবে। সাধারণত আমরা জানি যে ৩ সপ্তাহের বেশি এক নাগাড়ে ঘুমের ওষুধ চালানো যায় না। ৩ সপ্তাহের বেশি ঘুমের ওষুধ চালিয়ে গেলে একটা সময় অভ্যাস হয়ে যায়। তাছাড়া বিভিন্ন ফার্মেসির দোকানে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ মানসিক সমস্যার জন্য হয়তো প্রেসক্রাইব করছে। সুতরাং সেই ব্যাপারে স্যার আপনি যদি কিছু বলেন সচেতনতামূলক। ধন্যবাদ। আসলে আমরা শরীরের যত্নটাকে গুরুত্ব দিই। যেমন খাবারের কথা আমরা অনেক চিন্তা করি, স্বাস্থ্য কেমন আছে চিন্তা করি। কিন্তু ঘুম এমন একটা ইম্পোর্টেন্ট জিনিস। ঘুমের যদি অসুবিধা হয়, তখন শরীরেই তার প্রভাব পড়ে। যেমন খাওয়ার রুচি কমে যাবে, বুকে খারাপ লাগবে, অন্যান্য শারীরিক উপসর্গ হবে। সেজন্য যারা সাইকোলজিতে কাজ করে, মনোবিজ্ঞানীরা তারা ঘুমকে খুবই প্রাধান্য দেয়। আপনি দেখবেন এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আসে মানুষ, তার ঘুমের তারতম্য হয়ে যায়। আমেরিকা থেকে যদি এখানে আসে, তার ঘুমের সাইকেলটা নরমাল হতে কিন্তু ৭ থেকে ১০ দিন লেগে যায়। বর্তমানে স্যার সোশ্যাল মিডিয়ারও তো একটা বড় ভূমিকা তো ঘুমের প্রভাবের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বড় প্রভাব আছে স্যার। হ্যাঁ, সঠিক বলছেন। তো আমরা জানি যে স্লিপ হাইজিন একটা ইম্পোর্টেন্ট রোগ। অনেকে জানে না। সেজন্য সব পলিউশন রেখে মানুষ ঘুমাতে যায়। স্লিপ হাইজিনটা এমন পলিউশন দূর, যেমন সাউন্ড পলিউশন, ডিভাইস অফ করা, লাইট পলিউশন, এইসব যে স্লিপ হাইজিন, এগুলো যদি মেইনটেইন করার পরেও যদি তার ঘুম না হয়,
তখন বুঝতে হবে যে কয়েকদিন অবজার্ভ করলে ঘুম ভেঙে যাচ্ছে কিনা, ঘুম আসতে দেরি হচ্ছে কিনা, অথবা কন্টিনিউয়াস সারা রাত ঘুমাচ্ছে না। এটা কি স্যার দিনের বেলার ঘুমটা বাদ দিতে হবে? দিনের বেলায় কোনো ধরনের ঘুমানো যাবে না। এটাও মনে হয় স্যার আমরা যোগ করতে পারি। হ্যাঁ, আমরা অনেক সময় জানি না, অনেক সময় বিশেষ করে যারা মাদক নেয়, ওদের কিন্তু ঘুমের সাইকেলটা পরিবর্তন হয়ে যায়। যেমন যারা মাদক নেয় ওরা দিনে অনেকক্ষণ ঘুমাবে, রাতে শেষ রাতের দিকে ঘুমাবে। তাহলে বুঝতে হবে যে তার মধ্যে মানসিক সমস্যা ছাড়াও মানসিক উপসর্গের জন্য মাদকের একটা প্রভাব থাকতে পারে। সেই জিনিসটা কিন্তু আত্মীয়স্বজন অনেক সময় মনে রাখে না। এজন্য ভালো করে তাকে অবজার্ভ করতে হবে। সে আসলে কি করে বা কি খায়? অথবা অনেক রোগীর পরিবারের লোকজন আসলে রোগীর রোগটাকে বুঝতে পারে না। আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটা জরিপ বলে যে মানসিক রোগীদের মধ্যে মাত্র ১ ভাগ, শতকরা ১ ভাগ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে আসে। বাকি ৪৪ ভাগই আসলে যায় ট্র্যাডিশনাল হিলার দের কাছে। সুতরাং এই ব্যাপারেও তো স্যার সচেতনতা প্রয়োজন যে এই উপসর্গগুলো একজন মানসিক রোগ চিকিৎসকের কাছে আসলে যে ভালো হয়, এই বিষয়টাতেও তো আমাদের জনসচেতনতা তৈরি হওয়া প্রয়োজন স্যার। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আসলে সাইকোলজিতে যেটা বলে সেটা হচ্ছে মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলা না। রোগ থাকবে, সমস্যা থাকবে, বৈজ্ঞানিক উপায়ে তাকে সমাধান করতে হবে। যেমন আপনি বলেছেন ট্র্যাডিশনাল হলে যে হিলার বলতে আমরা যেটা বুঝি ধর্মগুরু বলতে বুঝায়, বা অন্যান্য যারা গ্রামে থাকে বিভিন্ন স্তরে বিভিন্ন ধর্মীয় পন্থায় অথবা অন্যান্য পন্থায় রোগের চিকিৎসা করে থাকে। এটা দূর করা সম্ভব না। কারণ এটা হচ্ছে একটা কালচারাল মানুষের বিলিফ। যেমন কানে কথা শুনে মানুষ মনে করে যে জিনের সমস্যা। তো জিন যদি অনেকে আমাদের জিজ্ঞেস করে, "স্যার আপনি কি জিনে বিশ্বাস করেন?" তো তখন জিন আমাদের দেশের প্রেক্ষাপট, বিজ্ঞানীরা তো আর জিনের কথা জানে না, দেখে না। বিজ্ঞানীরা জানে যে যা দেখব না সেটা সঠিক না। কিন্তু আমরা তো জানি যে ধর্মীয়ভাবে বিশেষ করে কোরআনের মধ্যে আছে জিন এবং মানুষের অস্তিত্বের কথা। তাহলে আমি ওই জিনিসটা ওভাবে না নিয়ে নেগেটিভলি আমি যারা ট্রিটমেন্ট করে, যারা ট্র্যাডিশনাল হিলার তাদেরকে মানসিক রোগের উপসর্গ যদি শিখাতে পারি তাহলে তারা বুঝবে যে না এটা মানসিক রোগ, শুধু জিনের কথা না। সেজন্য আমাদের ১ম কাজ হচ্ছে আমরা যে পেরিফেরিতে যারা এই কাজগুলো করে, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি, শিক্ষক বলেন, বিভিন্ন ধর্মগুরু, উপাসনালয়ে যারা কাজ করে, পলিটিক্যাল লিডার, তাদেরকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি মানসিক রোগ সম্পর্কে, তাহলে তাদের ধারণা পরিবর্তন হবে এবং সঠিক চিকিৎসার জন্য এগিয়ে যাবে। সেজন্য আমাদের সাইকিয়াট্রিস্টদের করণীয় হচ্ছে মানুষকে রোগ সম্পর্কে, যেমন আজকের যে এটিএন বাংলায় যে আয়োজনটা, এটা অনেকে জানবে। এভাবে যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যদি তৃণমূল পর্যায়ে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমাদের এই যে মেসেজটা পৌঁছাতে পারি, তাহলে আমার মনে মানুষের ধারণা পরিবর্তন হবে। পরিবারের লোকজনের কিন্তু একটা বড় ভূমিকা আছে। অনেক সময় দেখা যায় যে স্যার পরিবারের লোকজন রোগটা বুঝতে না পেরে চিকিৎসা বন্ধ করে দেয় বা ওষুধ বন্ধ করে দেয়, ফলো আপ বন্ধ করে দেয়। আ অনেক সময় এটাও দেখা যায় যে পরিবারের লোকজনের কটু কথা বা তির্যক মন্তব্য এগুলোতে যে রোগীর রোগটা বেড়ে যেতে পারে, এই ব্যাপারেও তো রোগীদের পরিবারের লোকজন হয়তো বুঝতে পারে না। তারা হয়তো রোগীকে পাগল বলে সম্বোধন করে, খারাপ কিছু বলে, রোগীদের কাছ থেকে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। এসব ব্যাপারে স্যার কিভাবে আমরা আ তাদেরকে এডুকেট করতে পারি? এই ব্যাপারে যদি স্যার আপনি কিছু বলেন। আসলে একটা রোগী মানে শুধু রোগী না। আমরা মানসিক বা অন্যান্য জায়গায় বিশেষ করে মানসিক রোগের রোগ মানে হচ্ছে রোগী এবং পরিবার। আমরা জানি যে মনকে সুরক্ষার জন্য, মানসিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য পরিবেশ একটা বিশাল বিষয়। যেমন আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন, আমি দেখেছি জাপানের মধ্যে ওরা পলিউশন বলতে নাই। ওরা গাড়ি হর্ন বাজায় না, ওরা নিকোটিন ব্যবহার করে না, ওরা পরিবেশকে সুন্দর রাখে। তাহলে এই যে পলিউশন মুক্ত পরিবেশ, সমাজ যদি ভালো থাকে, মানুষের মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তাহলে আমরা যে স্বাস্থ্যের যে ডেফিনিশনটা, শরীর, মন, সমাজ এবং ধর্মীয় স্বাস্থ্য। এই কম্বিনেশন ছাড়া একটা মানুষকে সুস্থ রাখা যায় না। তাহলে আমাদের পরিবারকে সচেতন করতে হবে যে রোগ সম্পর্কে ধারণা দিতে হবে। আসলে এটা কোনো পাগল রোগ না। এটা হচ্ছে মানুষের মানসিক রোগের কারণে সে বিভিন্ন রকম আচরণ করে। তো শরীরে যেমন সমস্যা হয়, মনেরও সমস্যা হতে পারে। সুতরাং আমরা মানসিক বলে মানুষের একটা সোশ্যাল স্টিগমা তৈরি করা বৃদ্ধি না করে মানসিকটা শরীরের মতো একটা রোগ। উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আগেকার দিনে এই যে মানসিক রোগের চিকিৎসার জন্য অ্যাসাইলামে নেওয়া হতো। যেমন বাংলাদেশে পাবনা মেন্টাল হেলথ অনেক দূরে। এটা কিন্তু একদম আইসোলেটেড ছিল। সাধারণ মানুষ থেকে সরে এসে। সুতরাং এই জিনিসটা সোশ্যাল স্টিগমা দূর করার জন্য বর্তমান প্রেক্ষাপটে এই যে অ্যাসাইলাম না করে
তারপরে যে দূরে পাবনা মেন্টাল হেলথ, শুধু মানুষকে রোগীদেরকে আইসোলেট না করে, দীর্ঘদিন ট্রিটমেন্ট না করে তাদেরকে মেডিকেল কলেজের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে মানসিক রোগটাকে একই সাথে নিয়ে আসছে। যেমন চিরাং মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, তার মানে মানুষ বুঝে যে এখানে শারীরিক রোগীও আছে একই হসপিটালে, মানসিক রোগী, তার মধ্যে আইসোলেট না করা। যখনই একটা মানুষ আইসোলেটেড হবে সমাজ থেকে, তখনই তার মানসিক বিপর্যয় দেখা দিবে। সেজন্য আমাদের উচিত হবে এটাকে শরীরের রোগের সাথে মানসিক রোগের এই যে সম্পৃক্ততা বা একই ধরনের ধারণা যদি পোষণ করা যায়, তাহলে পরিবার বুঝবে। সবচেয়ে বড় জিনিস পরিবারকে সহায়তা দাও। একটা মানসিক রোগী যেমন সিজোফ্রেনিয়া বা মারাত্মক মানসিক রোগ যেটা আমরা বলি, যেটা গুরুতর মানসিক, একটা রোগী যদি নিয়ন্ত্রণ করা না যায়, ও পরিবার কিন্তু অর্থনৈতিক, সামাজিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। সামাজিকভাবে ও ওখানে তো পাগল। অনেক ক্ষেত্রেই স্যার এটাও দেখি আমরা যে বিভিন্ন শারীরিক উপসর্গ, যেমন হয়তো খিঁচুনির মতন হওয়া, কিংবা কোনো শরীরে এক পাশ অবশ হয়ে যাওয়া, কিংবা বারবার শরীরে কোনো না কোনো রোগ দেখা দেওয়া, যেটার কোনো মানে ইনভেস্টিগেশন করে টেস্ট করে কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না, কোনো রোগ নির্ণয় করা যাচ্ছে না, সেসবও যে মানসিক রোগের লক্ষণ হতে পারে, যেটাকে আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডার বলি স্যার, সেটাও যে হতে পারে, অথবা কনভার্সন ডিসঅর্ডারের কিছু লক্ষণ যে হতে পারে, সেই ব্যাপারে তো স্যার সচেতনতা দরকার। এবং সেই রোগীগুলো যে শারীরিক কোনো উপসর্গের জন্য টেস্ট করিয়ে রিপোর্টগুলো যখন নর্মাল আসছে, তখন সেটা একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানোর প্রয়োজন। ঠিকই বলেছেন আপনি, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তো আমার মনে হয় এটা আমাদের জানা মানুষের খুবই দরকার যে যেহেতু শারীরিক উপসর্গ, মানুষ কিন্তু বুকের ব্যথা নিলে কার্ডিওলজিস্টের কাছে যায়, বমি হলে মানুষ গ্যাস্ট্রোন্টোলজির কাছে যায়, এরকম শ্বাস বড় হয়ে যাচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু যে রেসপিরেটরি মেডিসিনের, অথবা অবশ্যই গেল মানুষ যাচ্ছে নিউরো মেডিসিনকে, জানে না মানসিক কারণে অবশ্য হতে পারে, ধারণা নেই। আমাদের দেশের মানুষ কিন্তু সরল, এবং আমার পেশাগত জীবনে আমি দেখেছি আমাদের দেশে মানুষকে যেভাবে চিকিৎসা দেওয়া যায়, মানুষের যে আস্থা অর্জন করা যায়, এটা কিন্তু অসাধারণ। বাইরে উন্নত দেশে কিন্তু সহজে কনভিন্স করা যায় না, আস্থা অর্জন করা যায় না। জি ওরা অনেক ইন্টেলিজেন্ট, অনেক ধরনের প্রশ্ন। স্যার, এক্ষেত্রে আমার কাছে মনে হয় রোগীদের মধ্যে একটি ধারণা প্রচলিত যে মানসিক রোগের চিকিৎসা মানেই হলো অনেকগুলো ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। এই বিষয়টা থেকে যে মনোরোগবিদ্যা অনেক এগিয়ে গেছে, এবং এখন যে অনেক ধরনের ওষুধ বের হচ্ছে, অনেক ধরনের সাইকোথেরাপির মাধ্যমে আমরা যে আহ, ওষুধের প্রয়োজনীয়তা কমিয়ে আনতে পারছি, কিংবা ওষুধগুলো সবগুলোই যে ঘুম করে না, এবং মানসিক রোগের ওষুধগুলো কিছুটা অ্যাডজাস্ট করতে তো আসলে সময় নেয়। আমরা সাধারণত একটা জ্বরের জন্য আমরা ওষুধ খেলে পরের দিনই হয়তো জ্বরটা কমে যাচ্ছে। কিন্তু মানসিক রোগের ওষুধগুলো খেলে সাধারণত দেখা যায় ৭ থেকে ১০ দিন কিছু উপসর্গ থাকছে, যেমন বমি, বমি ভাব হওয়া বা মাথা একটু ধরে থাকা। এজন্য দেখা যায় রোগীরা ওষুধ বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই বিষয়টা হয়তো বুঝতে পারে না যে রোগীটা একটা ওষুধ আসলে কাজ করতে ২ সপ্তাহ সময় লাগবে, সেটা বুঝতে পারতে। কিন্তু পরিপূর্ণভাবে কাজ করতে হয়তো ১ মাস সময় লাগবে। সুতরাং সেটা না করেই হয়তো রোগীরা বারবার চিকিৎসক পরিবর্তন করছে, অথবা অতিরিক্ত ওষুধ খাচ্ছে, যেটাতে আসলে রোগীদের চিকিৎসায় ব্যাহত হচ্ছে। সুতরাং স্যার, আমার তো মনে হয় যে এখানে আসলে রোগীদের ক্ষেত্রে মানসিক রোগের ওষুধ এর ব্যাপারে যে একটা কুসংস্কার আছে যে অতিরিক্ত ওষুধ বা ঘুম আনে শুধুমাত্র মানসিক রোগের ওষুধগুলো, এই বিষয়টাও তো সঠিক নয়। সেই সাথে স্যার, হতাশা, দুশ্চিন্তা, একই চিন্তা বারবার আসা, যেমন ওসিডি, আ একই কাজ বারবার করা, হাত বারবার ধোয়া। এমনকি আমাদের চট্টগ্রামে আমরা দেখেছি যে আ ধর্মীয় ওসিডি কিন্তু খুব কমন স্যার। যেমন বারবার ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসা, মনে হওয়া যে আল্লাহকে গালি দিয়ে ফেলছি, নবীকে গালি দিয়ে ফেলছি, আমি মনে হয় ফেরাউনকে সিজদা করে ফেলছি। এই ধরনের ধর্মীয় ওসিডি গুলোও কিন্তু বেশ কমন। এবং অযাচিত যৌন চিন্তা আসা, খারাপ যৌন চিন্তা আসা, মনে হয় যেন যাদের সাথে শারীরিক সম্পর্ক করা সম্ভব না, তাদের সাথেও একটা শারীরিক সম্পর্কে চিন্তা চলে আসে। এগুলোর ব্যাপারেও তো স্যার সচেতনতার প্রয়োজন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে, আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা
মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোর মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোর মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোর মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোর মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোর মাফিন Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোর পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোর মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোর মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোর মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোর মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোর মাফিন হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আসলে মানুষের সচেতন এখনো নয়। আমরা জানি যে মানসিক রোগকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো গুরুতর মানসিক রোগ, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, এগুলো হচ্ছে গুরুতর মানসিক রোগ। আর যেটা লঘু মানসিক রোগ, যেগুলো আপনি বললেন ওসিডি, কনভার্সন ডিসঅর্ডার, ২-১টা উদাহরণ দিয়ে আমরা সংক্ষেপে, সেটা হচ্ছে যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে রোগের কথা আপনি বললেন, আল্লাহকে আমি গুনাহ করতেছি, আল্লাহকে গালি দিচ্ছি, আমি আল্লাহর সাথে আমি এরকম করতেছি, বা প্রফেটের সাথে, এগুলো হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা কিন্তু বড় রোগ না, কিন্তু তার কাছে অনেক বড় মনে হয়। সে এমনকি কষ্ট পেয়ে এত ডিস্ট্রেসড হয়, সে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যা পর্যন্ত পড়ে ফেলে। অথচ আমরা জানি যে আপনি যে কথাটা বললেন, শুধু ঘুম পড়ায় রাখা এটা কিন্তু সমাধান না, সেটা অনেক আগের যুগের ধারণা। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমরা ক্লোরপ্রমাজিন, যেটা প্রথম ড্রাগ আবিষ্কৃত মানসিক রোগীদের জন্য, সেটা হচ্ছে ঘুম পাড়ায়, কিন্তু সেটা আসলে ঘুমের না। এটাকে আমরা বলি ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলিটি মানে মানুষের ব্রেনকে শান্ত করা। আর ঘুমের ওষুধ আমরা অনেক সময় সাথে যোগ করি টেম্পোরারি সময়ের জন্য, যেটা আপনি বলেছেন আমরা ৪ সপ্তাহ বা ৬ সপ্তাহের বেশি আমরা ইউজ করি না, ডিপেন্ডেন্স হয়ে যাবে। ঘুম পাড়ানো কিন্তু শুধুমাত্র লক্ষণ না, আমরা স্পেসিফিক, যেমন ধরুন কনভার্সন ডিসঅর্ডারের মতো রোগ, প্যারালাইসিস হচ্ছে বা অন্যান্য যে উপসর্গ নিয়ে আসে, সেগুলোতে কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে, প্রধান চিকিৎসা হচ্ছে সাইকোথেরাপি। এমনকি কোনো ওষুধেরই দরকার হয় না, হয়তো আমরা টেম্পোরারি সিমটোমেটিক ওষুধ দিই। সেজন্য এটা বললো কনভার্সনে। ওসিডির ১টা বা ২টা ওষুধ, তার সাথে আমরা বিহেভিয়ার থেরাপি দিতে পারি। সিজোফ্রেনিয়া শুধু ঘুমের ওষুধ দেবো, এটাও সঠিক না। আজকাল অনেক কিন্তু নতুন ওষুধ আসছে, যার কারণে কিন্তু আগের সেই যুগ নাই, আমরা ঘুম পাড়ায় রাখবো, ইনজেকশন দিয়ে রাখবো, ইসিটি দিব, এই যুগ নাই এখন, অনেক পরিবর্তন। সঠিক বলেছেন স্যার। এক্ষেত্রে আমার কাছে মনে হয় ওষুধের পাশাপাশি এই যে ওসিডি, দুশ্চিন্তা, হতাশা, এই রোগগুলোতে সাইকোথেরাপির যে একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটার ব্যাপারে আসলে জনসচেতনতা বা লোকজনের বোঝাটা খুব দরকার। আমরা স্যার রিসেন্ট হার্ভার্ডের একটা স্টাডি দেখেছি, যেখানে বলা হচ্ছে যে প্রতি ২ জনে একজনের মানসিক রোগ সারা জীবনে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রায় ৭৯টি দেশের মধ্যে এই জরিপটি করা হয়েছে। কিন্তু আমাদের দেশে, তার মানে ১৬ কোটি জনসাধারণের জন্য আমরা বলতে পারি যে আগামী ৫ থেকে ১০ বছরে অর্ধেক, মানে প্রায় ৮ কোটি জনসাধারণেরই জীবনের কোনো না কোনো সময়ে একটা মানসিক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ আছে বাংলাদেশে ৪৭৪ জন, যদি আমি ভুল না করি জরিপ অনুযায়ী। এই ৮ কোটি জনসাধারণকে চিকিৎসা দেওয়ার জন্য ৪৭৪ জন মানসিক রোগ বিশেষজ্ঞ পুরো বাংলাদেশে, আমার কাছে মনে হয় স্যার যথেষ্ট না। সুতরাং আপনার কি মনে হয় স্যার, যে আমরা কিভাবে আরো দক্ষ
মানে দক্ষ মনোরোগ বিশেষজ্ঞ ভবিষ্যতে নিয়ে আসতে পারি এই ৮ কোটি জনসাধারণকে মানসিক রোগের চিকিৎসা দেওয়ার জন্য, সংখ্যাটা হয়তো পরবর্তীতে জরিপ করলে আমরা আরো বেশি বা কমও পেতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো মানসিক রোগ চিকিৎসায় অনেক পিছিয়ে ছিলাম। তো ধীরে, ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার জনবল সংকটের জন্য আমাদের বসে থাকলে হবে না। গরিব দেশ, হয়তো আমরা বলতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো বাজেট বাড়ানোর, কিন্তু আমরা বসে থাকলে মানুষ তো কষ্ট পায়। সেইজন্য আমার এক্সিস্টিং যে ম্যান পাওয়ার এগুলোকে রেখে আমরা যদি আমাদের মেডিকেল প্রফেশনে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মেডিকেল প্রফেশন। তারাই হচ্ছে ১ম ধাপ রোগীরা যার কাছে যাবে। বিভিন্নভাবে কারিকুলামের মধ্যে যদি আমরা মানসিক রোগ সম্পর্কে শারীরিক রোগের মতো গুরুত্ব দিতে পারি, আমরা যদি ওদেরকে নলেজ অ্যাওয়ার করার জন্য যদি আমরা পথ দেখিয়ে দিতে পারি, গভর্নমেন্টের সাথে আলাপ করে আমরা যদি সুন্দর একটা একাডেমিক সিলেবাস যদি তাদের প্রণয় করতে পারি ছাত্র জীবন থেকে, তাহলে ওরাও বুঝবে যে মানসিক রোগের উপসর্গে ট্রিটমেন্ট কি কোথায় করতে হবে। অনেক জায়গায় হাসপাতাল আছে, অনেক জায়গায় বিভিন্ন বিশেষজ্ঞ এখনও আছে, হয়তো অপ্রতুল। তো আমরা যদি চেষ্টা করি আমাদের এই অপ্রতুলতা দূর করতে পারবো, যদি বাজেট বাড়ানো হয়, অথবা যদি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট যদি তাদের চিন্তাভাবনা সরকারের সাথে মিলিয়ে যদি সরকারি বেসরকারি সমন্বয়ের মাধ্যমে যদি আমরা মানুষের কাছে আমাদের এই যে ধারণা পৌঁছায় দিতে পারি। বিশেষ করে আমি সবসময় বলি, সেটা হচ্ছে ডাক্তারদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। যেমন আমি দেখেছি যে অনেক দূর দূরান্ত থেকে রোগী আসছে, তাকে পরীক্ষা করে দেখলো তার ধারণা না থাকার কারণে, আচরণগত সমস্যার কারণে সেই ডাক্তার সাহেব বুঝতে পারলো না এটা মানসিক। বলে যে আপনার সমস্যা আছে, আপনি ঝাড়ফুঁক করেন। আবার যখন এমআরআই এটা সেটা করে কিছুই পায় না, অনেক সময় পরীক্ষাতে কিছুই পায় না, তখন বলে যে ঠিক আছে আপনি চিকিৎসা করেন, বা আপনার এমনও বলে যে এসব পরীক্ষার কারণে কোনো রোগ নেই। সেই জন্য আমি মনে করি প্রথমে ডাক্তারদেরকে আমরা এক্ষেত্রে স্যার মানসিক রোগকে কোনো রোগ বলে গণ্য করা হচ্ছে না। সো এক্ষেত্রে আমার মনে হয় স্যার আমাদের যেই আ ফিজিশিয়ান বা ডাক্তার অন্যান্য বিষয়ের যে ডাক্তাররা আছেন, তাদের ক্ষেত্রেও রেফারেল সিস্টেমটাকে মানে মনোরোগবিদ বিশেষজ্ঞের কাছে, কারণ একজন মানুষ আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করে একজন ধর্মীয় গুরুকে এবং একজন চিকিৎসককে। সুতরাং যেসব ধর্মীয় গুরুর কাছে ওনারা যাচ্ছেন, যাদের কাছে আ ওনারা যদি আরো বেশি রেফার করেন মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে, এবং আ যে অন্যান্য বিভিন্ন শারীরিক রোগের চিকিৎসকরা আছেন, ওনারা যদি এই যখন বুঝতে পারবেন যে এটা শারীরিক রোগের জন্য না, কিন্তু ওনার কিছু মানসিক উপসর্গ আছে। যেমন অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যে ঘুমের সমস্যা হচ্ছে, হয়তো একটা আ ঘুমের সমস্যার তো আসলে কারণটা খুঁজে বের করতে হবে যে এটা কি দুশ্চিন্তার জন্য নাকি এটা হতাশার জন্য হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে যদি রেফার করা যায়, তাহলে আমার মনে হয় স্যার আমাদের রোগীদের জন্য অনেক ভালো হয় যে রোগীরা উনাদের একটা ভালো চিকিৎসা পদ্ধতি পায়। মানসিক রোগ যে একটা চিকিৎসার আন্ডারে আসা উচিত, এই জিনিসটা তারা বুঝতে পারে। হ্যাঁ, সঠিক বলেছেন। এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বলা। বিদেশে উন্নত দেশে বিশেষ করে ওদের রেফারেল সিস্টেম। আপনি জানেন ইউকে এবং ইউএসএ ওদের সব রোগীরা যেহেতু ওদের ইন্সুরেন্স করা, সেজন্য ১ম জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাবে। জেনারেল প্র্যাকটিশনার হয় চিকিৎসা দেবে, না হয় রেফার করবে যেখানে রেফার করা। কিন্তু আমাদের দেশে এই রেফারেল সিস্টেমটা এখনো ডেভেলপ করে নাই ইকোনমিক লিমিটেশনের কারণে, এবং আমরা ওই ক্ষেত্রে আমরা বিনিয়োগ করি নাই বলে হয়তো আমাদের এই জায়গায় রেফারেল সিস্টেমটা ডেভেলপ হয়নি। এমনি যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে নিয়ম, বাধ্যবাধকতা অনুযায়ী একজন ডাক্তার ট্রিটমেন্ট দিতে পারবে, যেকোনো ট্রিটমেন্ট দিতে পারবে। কিন্তু তাকে কোনো রোগের অপচিকিৎসা করতে পারবে না। যেমন বিদেশে কোনো ডাক্তার, কোনো চিকিৎসক যদি অপচিকিৎসা করে, কোনো যদি ভুল চিকিৎসা করে, অথবা কোনো কারণে ভুলবশত যে কমপ্লিকেশন হয় ওষুধের বা রোগের, তখন তাকে কিন্তু অনেক বেশি কম্পেনসেশন দিতে হয় ইন্স্যুরেন্স থেকে, অনেক বেশি। সেইজন্য ওরা সচেতন হয়। আমাদের এই যে ইন্স্যুরেন্স সিস্টেমটা স্বাস্থ্য নিয়ে, এটা আমাদের এখনো ডেভেলপ করে না। তো আমার মনে হয় অদূরবর্ষ আমরা আশাবাদী, আমরা আশাহত হওয়া উচিত না। আমাদের চিন্তা করা উচিত। আমরা পেসিমিস্টিক নয়, অপটিমিস্টিক হওয়া উচিত। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের দেশের মানুষ সচেতন। কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করতে হবে। হ্যাঁ? সেইজন্য আমাদের যে বিনিয়োগ করা, বিশেষ করে গরিব মানুষজন কিন্তু কেন যায় ট্র্যাডিশনাল হিলার কাছে? তারা যায় কম খরচে ট্রিটমেন্ট নিবে, পানি পড়া নিবে, পানির বোতলের মধ্যে ঘুমের ওষুধ বা অন্য ওষুধ দিয়ে দিচ্ছে। টেম্পোরারি হিলিং হচ্ছে, পুরোপুরি ভালো হচ্ছে। তাহলে আমরা আগে দেখেছি, এখনো যদি আমাদের সরকারের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে ওষুধ দেওয়ার জন্য। গরিব মানুষ আসলে আমি না হয় প্রেসক্রিপশন দিলাম, কিন্তু ওষুধ কেনার সময় তো তার অনেক খরচ বিয়ার করতে হয়। কারণ আমরা জানি যে অনেক ব্যয়বহুল কোনো ক্ষেত্রে। সেজন্য
মানুষের কাছে ওষুধের প্রাপ্যতা বাড়ানোর জন্য প্রান্তিক গোষ্ঠীর কাছে ওষুধ যেন পৌঁছানো যায় কম খরচে। তাহলে আমার মনে হয় মানুষ সচেতন হবে, চিকিৎসা নেবে। আমার অনেক সময় কোনো রোগ, ধরেন দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেজন্য আমার মনে হয় মানুষের রোগের সচেতনতা বাড়ানো এবং ওষুধের প্রাপ্যতা যদি আমরা বাড়াতে পারি, এটা আমার মনে হয় আমাদের দেশের জন্য অনেক উপকার হবে এবং মানুষ কিন্তু পথ খুঁজে পাবে, সঠিক পথ খুঁজে পাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্যার ছোট অনেক শিশু কিশোরদের অনেক ধরনের মানসিক রোগ হয় স্যার। যেমন আমরা দেখি যে বুদ্ধিবৃত্তির সমস্যা, একটা বাচ্চা হয়তো অনেক লম্বা সময় ধরে বুদ্ধির সমস্যায় ভুগছে। এজন্য সে হয়তো পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছে না। সারাদিনের দৈনন্দিন কাজগুলো হয়তো সে করতে পারছে না। অস্বাভাবিক আচরণ করছে, ভাঙচুর করছে। কিন্তু বাবা-মা হয়তো বুঝতে পারছে না যে আসলে বাচ্চাটার হয়তো বুদ্ধিবৃত্তির কোনো সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বাচ্চাটাকে অনেক বেশি মারধর করছে, শাসন করছে, কিন্তু বাচ্চাটার এই সমস্যাগুলো ঠিক হচ্ছে না। আমরা খুব দেখতে পাই যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে স্যার। আমরা দেখতে পাই যে শিশু কিশোররা এখন বিভিন্ন ধরনের মানসিক, যেমন মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে এবং সোশ্যাল মিডিয়ার অনেক বেশি ব্যবহার, অত্যধিক ব্যবহার, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন, যেটাকে আমরা বিহেভিয়ারাল অ্যাডিকশন বলি, সেই জিনিসটাতে জড়িয়ে যাচ্ছে। সুতরাং এসব ক্ষেত্রে স্যার প্যারেন্টিং এর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানে মা-বাবা কিভাবে বাচ্চাকে বড় করবেন, এটাও যে মনোরোগ মানে বিদ্যার আন্ডারে, এবং এটা যে একটা এখন যে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, এটাও কিন্তু স্যার আমার মনে হয় আমাদের তুলে আনা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে শিশু-কিশোর যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো এই শিশু-কিশোরকে যদি আমরা সঠিকভাবে মনোবল তৈরি করার পন্থা যদি আমরা গার্ডিয়ানদেরকে শিখাতে না পারি, তাই এই শিশুরা কিন্তু দুর্বল হবে। কমনলি একটা কথা বলে যে দেখবেন যে ফার্মের মুরগি, অনেকে বলে ফার্মের মুরগি খাঁচায়ও রাখতে হয় না, নড়ে না, চড়ে না। তাহলে এটা কেন? তার ব্যক্তিত্বের কারণে। সে কেমিক্যাল দিয়ে বড় হয়েছে, আর্টিফিশিয়ালি। আমাদের দেশে আর্টিফিশিয়াল খাবার দিয়ে বাচ্চারা কিন্তু ফ্যাটি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কিন্তু গার্জিয়ানরা বুঝে না তার যে ক্ষতি হচ্ছে। আপনি যদি দেশি মুরগি দেখেন, আমি দেখেছি বন মুরগি একটু শব্দ হলেই ছুটে যায়। সো দেই যে শিশু-কিশোরগুলো, দে আর দ্য লিডার, ফিউচার। আপনি দেখেছেন আমাদের দেশে আম এই যে ছাত্র জনতার মধ্যে যে নেতৃত্বটা ছাত্ররা, জুলাই আগস্ট বিপ্লবে, এখনকার এটা কি স্যার কল্পনা করা যায়? এখনকার স্যার শিশু-কিশোরদের আবেগটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বাবা-মারা হয়তো শিশু-কিশোরদের আবেগটাকে গুরুত্ব দিতে চায় না। ওনারা অনেক সময় মনে করতে চায় আমি যেভাবে বড় হয়েছি, সেভাবেই আসলে আমি আমার সন্তানকে বড় করব। কিন্তু এখানে যে একটা জেনারেশনের পরিবর্তন এসছে, এবং এখনকার ছেলে হোক, মেয়ে হোক, সে যখন শিশু বয়স থেকে কিশোর বয়সে আসে, তখন যে তার আবেগের গুরুত্বটা আছে, তাকে বোঝার গুরুত্বটা আছে, এবং এই সময়ে যদি বাবা-মা তার যত্ন না নেয়, তখন সেই সুযোগটা যে বাইরের কোনো একটা খারাপ বন্ধু নিয়ে নিবে, বাইরের কোনো একটা খারাপ সঙ্গী নিয়ে নিবে, এবং সে যে বিভিন্ন জিনিসে নেশায় জড়িয়ে পড়বে, এই জিনিসটার ব্যাপারে বাবা-মাদেরও সচেতনতা প্রয়োজন বলে আমি মনে করি স্যার। ধন্যবাদ। আসলে যদি আপনি বিজ্ঞানের আলোকে যদি চিন্তা করেন, এই যে আপনি আবেগের কথা বললেন, ইমোশনাল এক্সপ্রেশন বাচ্চাদের, এই জিনিসটা বোঝে না। অনেক ধনী প্যারেন্ট আছে। তোমাকে সবই দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, এয়ার কন্ডিশন দিলাম। তাহলে তোর সমস্যা কোথায়? সবই তো দিলাম। কিন্তু তার যে আবেগের বন্ধন, একটা বাচ্চাকে বিজ্ঞানীরা বিশেষ করে বলবি উনি আবিষ্কার করছেন যে একটা বাচ্চার ইমোশনাল বন্ডেজ উইথ দ্য কেয়ার গিভার্স, এটা শুরু হয় উইদিন 1 ইয়ার অফ লাইফ। তাহলে এই ১ বছর সে কিন্তু সবই বুঝতে পারে। কিছুদিন আমি আগে দেখে অবাক হয়ে গেলাম। মা সুইসাইড করতে চাচ্ছে, বাবা ঘুমাচ্ছে। ৪ বছরের বাচ্চা দেখলো যে সুইসাইড করতেছে, সে চিৎকার করলো, বাবা খুব, উঠে খুব তাকে সুন্দর প্রশ্ন স্যার। এক্ষেত্রে কিন্তু বাবা-মায়ের যে সম্পর্কের কলহ, দাম্পত্য কলহ, এটাও কিন্তু একটা শিশুকে অনেকভাবে প্রভাবিত করে। আমরা দেখি যে আমাদের আম উম রেগুলার প্র্যাকটিসে যে একটা বাচ্চার মানসিক রোগের সূচনাটা আসলে তার শিশু বা কিশোর বয়সের কোনো একটা ট্রমা থেকে আসলে হচ্ছে। যেমন বিভিন্ন ধরনের শারীরিক বা যৌন নির্যাতন, কিংবা বাবা-মায়ের দাম্পত্য কলহ, এগুলো কিন্তু পরবর্তী বয়সে গিয়ে তার বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগ সৃষ্টি করছে। ঠিকই বলেছেন। আসলে বাচ্চাদেরকে এই যে ঘরের মধ্যে পরিবেশে তাদের চোখের সামনে প্যারেন্টের কনফ্লিক্ট আউটবার্স্ট হওয়া উচিত না। বাবা-মার ওর দৃশ্যমান যদি দেখে অ্যাবিউজ হচ্ছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, তখন এটাকে খুবই তাকে আহত করে। সেজন্য তার পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যা। সেজন্য বাবা-মাকে সাবধান হতে হবে বাচ্চার সামনে এই ধরনের ঘটনা যেন না হয়। বাচ্চার কেয়ারিংটা আসলে এটা বোঝাতে গেলে আলাদা করে হয়তো বলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চাকে আপনি আগেই বলেছেন যে পানিশমেন্ট দেওয়া, এটা টোটালি নিষেধ।
যার সাধারণত বাচ্চাকে মোটিভেট করতে হয়। পানিশমেন্ট ইজ অনলি অ্যাপ্লিকেবল যখন তার আচরণ তার জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর, মানে সমাজের জন্য। যেমন আচরণ এমন হলো, আরেকজন আহত হলো। তাহলে সেই ক্ষেত্রে সিলেক্টিভলি অনলি ইন্ডিকেটেড পানিশমেন্ট হলো তার জন্য ক্ষতিকর কোনো জিনিস হয় অথবা সমাজের জন্য, আনলেস এটা অ্যাভয়েড করার জন্য বলে। সেজন্য পানিশমেন্টটা কখনো যখন তখন ব্যবহার করাটা উচিত না। এতে বাচ্চার মনোবল ভেঙে যায়, বাচ্চা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় বিভিন্ন। সেজন্য গার্জিয়ানদেরকে, বিশেষ করে বাবা-মাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় স্যার ঘুমের সমস্যার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে রাতে হয়তো ঘুমাতে পারছে না। হঠাৎ করে ১টা-২টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। মনে হয় যেন কেউ একজন আসছে। অনেক সময় দেখা যায় অনেকে কিছু সামনে দেখতেও পায়। অনেক সময় ঘুম বারবার ভেঙে যায় ভয়ে। অনেক সময় চিৎকারও করে রোগীরা। ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে স্যার আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ঘুমটা এমন গুরুত্বপূর্ণ, আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই না। ঘুম হচ্ছে অনেক মানসিক এবং শারীরিক রোগের জন্য গুরুত্বপূর্ণ। অনেক, যেমন ক্যান্সার হলো, হার্টের ব্যথা হলো, ঘুম হবে না। তাহলে অনেক শারীরিক রোগের কারণে ঘুম ভেঙে যেতে পারে। আর ২ হচ্ছে অনেক মানসিক রোগের ঘুমের অসুবিধাটা আমরা বলি স্লিপ ডিসঅর্ডার, খুবই কমন। তাহলে একটা হলো রোগের কারণে ঘুমের অসুবিধা হওয়া, শারীরিক, মানসিক। ২ হচ্ছে ঘুমের একটা রোগ আছে, স্লিপ ডিসঅর্ডার আমরা বলি, যেমন ইনসোমনিয়া, প্যারাসোমনিয়া, স্লিপ টেরর। এগুলো হলো শুধুমাত্র ঘুমের রোগ বলে, শুধু সমস্যা না। তাহলে অন্যান্য রোগের উপসর্গ হিসাবে ঘুমের সমস্যা হতে পারে এবং ঘুমের নিজস্ব একটা ডিসঅর্ডার আছে, যেটাকে স্লিপ ডিসঅর্ডার, মানে হঠাৎ করে রাতে চিৎকার করে ভয় পেয়ে সে চিৎকার শুরু করলো যে কি জানি হয়ে গেছে। এটা আমরা স্লিপ টেরর বলি। এই যে ঘুমের অসুবিধাগুলো, স্লিপ ডিসঅর্ডারগুলো, এগুলো আসলে ট্রিটমেন্ট করা কঠিন কিছু না। সঠিকভাবে যদি নির্ণয় করা যায়, তাহলে অল্প ওষুধ দিয়ে, বিশেষ করে অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যানজিওলাইটিক দিয়ে তাকে যদি একটু কাউন্সেলিং করা যায়, তাহলে স্বল্প সময়ের মধ্যে এই রোগগুলো ভালো হয়ে যায়। তবে মনে রাখতে হবে, ঘুমের ওষুধ কিন্তু সমাধান না। ঘুমের ওষুধ তখনই আমরা দিই, দেখা যায় যখন একটা স্টেজে চলে যায়, ওষুধের প্রয়োজন, তখনই আমরা স্বল্প সময়ের জন্য ঘুমের ওষুধ ব্যবহার করি। আমাদের দেশে বিশেষ করে যেহেতু ফার্মেসিতে গেলে আমাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়। কোথাও কিন্তু এই জিনিস নাই। উইদাউট প্রেসক্রিপশন ঘুমের ওষুধ কোনোভাবেই দেওয়া যাবে না। কারণ ঘুমের ওষুধ খেয়ে মানুষ আত্মহত্যা করে। আর ঘুমের ওষুধে টলারেন্স ডেভেলপ করে। সেইজন্য যেই রোগই হোক না কেন, ঘুমের ওষুধ ব্যবহার করার সময় খুবই সাবধানতা অবলম্বন ঘুমের সমস্যার ক্ষেত্রে স্যার এটাও তো খুব গুরুত্বপূর্ণ যে আমার ঘুমের সমস্যাটা কেন হলো, ১ম এ ওই জিনিসটাকে খুঁজে বের করা। তারপর সেটা অনুযায়ী চিকিৎসা করা। সেটার জন্য ঘুমের ওষুধের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা ওই যে স্লিপ হাইজিনটা আমরা অনেকে জানি না, মানি না। আমরা তো রেকলেস চলাফেরা করি। সারাদিন পরিশ্রম করব। কিন্তু মানুষের ব্রেইন তো একটা লিমিট আছে। তার ব্রেইনের জন্য একটা স্পেস আছে, যেটা আমরা মানি না। আপনি ইউরোপে বা উন্নত দেশে চিন্তা করে, ওরা সকালে শুরু করে ৫ টায় শেষ কাজ। একদম কাজ মানি কাজ। এরপরে আপনার ধরেন যে ডিনার ৮ টার মধ্যে শেষ। একটা টাইম মেইনটেইন। কিন্তু আমাদের দেশে সাবকন্টিনেন্টের মধ্যে আমরা এটা মানি না। বেশি উপার্জন করতে হবে, টাকা কামাতে হবে, তার প্রয়োজন। এইসব কারণে ব্রেইন স্পেস পায় না। আমাদের মনে রাখতে হবে, ব্রেইন কম্পিউটারের মতো। অনেক মানসিক চাপ আসবে। ধরেন দুর্ঘটনা হলো, অথবা একটা বিপদ হলো, অমুক অসুস্থতা। তাহলে এই যে অনেকগুলো আ সেন্সরি স্টিমুলেশন ব্রেইনে আসবে। ব্রেইন কিন্তু যদি সব ইনফরমেশন রিসিভ করে, তাহলে ব্রেইন তো ওভারলোডেড হয়ে যাবে। ব্রেইন কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। সেইজন্য কিছু ডিসকার্ড হবে। আর আমাদেরকে সুস্থ রাখার জন্য ব্রেইনকে কিছু জিনিসকে সমাধান দিতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে। তা না হলে কিন্তু ব্রেইন সঠিকভাবে কাজ হবে না, হ্যাং হয়ে যাবে। সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষকে বোঝানো, তার ইনফরমেশন কোনটা রিসিভ করবে, কোনটা করবে। পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব কিন্তু গুরুত্বপূর্ণ। যারা অ্যাংজাইটি প্রবণ পার্সোনালি, ওরা সহজে কিন্তু ভেঙে যায়। অনেকে দেখবেন যে একটু ব্লাড দেখলে পড়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যে মার্ডার করে স্বাভাবিক। তো এটা হলো তার ব্যক্তিত্বের বিষয়। সবশেষে স্যার আপনি মানসিক রোগের সচেতনতার ব্যাপারে আমাদেরকে কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালন করা, মানুষকে সচেতন করা। আপনি বিশেষ করে দেখবেন এইবারের যে প্রতিপাদ্য বিষয়টা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, এত বেশি ম্যান মেড ডিজাস্টার, যেমন গাজা ক্রাইসিস সারা বিশ্বে কিন্তু নাড়া দিয়েছে। কেন বেসামরিক লোকজন মারা যাচ্ছে? বিশেষ করে শিশু এবং মহিলারা কিন্তু কষ্ট পাচ্ছে। অনেকে মারা গেছে, অনেকে হলো মানুষ হারানোর বেদনা, এগুলো কেন মানুষ যন্ত্রণায় ভুগছে। অনেকেই আত্মহত্যা করে যাচ্ছে, যেটা খুবই কমন একটা বিষয়।
আপনি যদি চিন্তা করেন যারা ইসরায়েলের সৈন্যরা যুদ্ধে লিপ্ত তাদের অনেকেই কিন্তু আত্মহত্যা করেছে, অনেক মারাও গেল। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করার জন্য প্রিভেন্টিভ মেজার নেওয়া, যাতে করে এই ধরনের সমস্যার সৃষ্টি না হয়। আর সমস্যা যখন সৃষ্টি হবে তখন আমাদের করণীয় হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করে তাকে পরামর্শ দেওয়া, প্রাথমিক পর্যায়ে অনেক সময় ওষুধ দিতে হয় বিজ্ঞানসম্মত উপায়ে। আর হচ্ছে প্রয়োজন হলে অনেক সময় যখন বেশি হয়ে যায় তখন পরিবারের ইনভলভমেন্টটা ইম্পর্টেন্ট। পরিবারের সদস্য যদি তাকে সিম্পেথি না দেখায়, তার প্রতি যদি সহমর্মিতা শো না করে, তাহলে শুধুমাত্র রোগী ভালো করা সম্ভব না রোগীর মাধ্যমে। সেজন্য উচিত পরিবারকে, সমাজকে সচেতন করা এইসব রোগীকে কিভাবে আমরা রোগ থেকে পরিত্রাণ দিতে পারি। তাহলে আমাদের আজকে যে আলোচনা হচ্ছে মানুষকে সচেতন, এটা সার্থক হবে। সেজন্য আমি সারা দেশবাসীকে এবং সারা বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাবো, এই ধরনের যখন সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে ম্যানমেড ডিজিজটা, তখন এটাকে যত দ্রুত সম্ভব মানসিক সাপোর্ট দেওয়া। যেমন আপনি দেখেছেন মাইলস্টোন ট্র্যাজেডি, আমাদের দেশে অন্যান্য ট্র্যাজেডি আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা নিয়ে সরকারি বেসরকারি উদ্যোগকে সমন্বিত করে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, মানসিক রোগে যে বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিরোধ করা, প্রতিকার করা, এটাই সার্থক হবে। তাহলে মানুষ উপকৃত হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের এটিএন বাংলার আমাদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ে এটিএন বাংলার স্টুডিওতে আসার জন্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতামূলক এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকে এই পর্বে আলোচনা করেছি আমাদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন লক্ষণ, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতিকার, সেগুলোর চিকিৎসা নিয়ে খুব প্রাণবন্ত একটা আলোচনা হলো। এবং এই সমস্যা থেকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে অদৃশ্য কিন্তু বাস্তব আমাদের যে মানসিক সমস্যা, সেই সমস্যা নিয়ে আমাদের সচেতনতা প্রয়োজন। সেটার জন্য অবশ্যই আমাদেরকে চিকিৎসার আওতায় আসতে হবে। পরবর্তী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান চটলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।